গত 9 আগস্ট কলকাতা আরজিকর হসপিটালে এক বিভৎস দুর্ঘটনা আমাদের সামনে আসে। আমরা যেটা জানতে পারি যে আরজিকর হসপিটালের 31 বছর বয়সী একজন লেডি জুনিয়র ডাক্তার, তার সঙ্গে অপকর্ম হয়, রেপ হয়, ধর্ষণ হয়, মার্ডার করা হয় এবং পোস্টমর্টম এবং পুলিশি তদন্তের দ্বারা আমরা জানতে পারি যে কয়েকজন মিলে তার সঙ্গে অত্যাচার করে, তার শ্বাসরুদ্ধ করা হয়, তার মাথাটাকে ওয়ালের সঙ্গে সাঁটানো হয় এবং তার পেলভিক গার্ডের পর্যন্ত ভেঙে যায়। এটা আমরা অনুমান করতে পারি যে এটা একজনের দ্বারা সম্ভব নয় এবং 10 তারিখ সিসিটিভি ফুটেজের মাধ্যম দিয়ে কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করে এবং সঞ্জয় নিজের মুখে স্বীকার করে যে তিনি এই অপরাধের সঙ্গে জড়িত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, মনে রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সামনে আসে, বয়ান জারি করে, ফাঁসির দাবি করে, দুদিনের মাথায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাও করে, সমস্ত কিছু ঠিকঠাকই করে এবং পুলিশও তৎপরতার সঙ্গে কাজ করে। কিন্তু তারপরেও কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব কী ছিল? তার রাজ্যের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করা। একটা হাসপাতালের ভিতরে যদি একজন ডাক্তার সুরক্ষিত না থাকে, তাহলে বাইরের নাগরিক কীভাবে সুরক্ষিত হবে? আমাদের দেশে এরকম দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। মমতা ব্যানার্জির প্রশাসন, হাসপাতালের সুরক্ষাকর্মী একজন ডাক্তারকে সুরক্ষিত রাখতে পারলো না, সুরক্ষা দিতে পারলো না। অকালে হারিয়ে গেল একজন ডাক্তার। তার পরিবারের মানসিক অবস্থা কীরকম? আমরা চিন্তা করতে করতে আমাদের শরীরে শিহরণ উঠে, আমাদের লোম খাড়া হয়ে যায়, সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে, আমরাও প্রতিবাদ জানাই। কিন্তু এই মুহূর্তে এই আন্দোলনকে ব্যাহত করতে পারে যে জিনিসটা, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা, ফেক নিউজ, এবং সেটাই হচ্ছে এখন। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ হচ্ছে যে কলকাতা পুলিশ নাকি বলেছিল যে একজনই অভিযুক্ত, কিন্তু পুলিশের পক্ষ থেকে এই দাবিকে খণ্ডন করা হয়েছে। পুলিশ প্রকাশ্যে এসে বলে দিয়েছে যে আমাদের পক্ষ থেকে বা অভিযুক্তের পরিবারকে কখনোই বলা হয়নি, যে কলকাতা পুলিশ কখনোই বলেনি যে একজনই অভিযুক্ত। মমতা ব্যানার্জি স্বয়ং নির্দেশ দিয়েছে যে এই মামলার পূর্ণাঙ্গ, সঠিক, নিরপেক্ষ তদন্ত হবে। যে বা যারাই যুক্ত হোক, প্রত্যেককেই যেন কেজের আওতায় আনা হয়, প্রত্যেকেই যেন শাস্তি পায় এবং নির্যাতিতা যেন ন্যায় পায় এবং দোষীদের জন্য উপযুক্ত শাস্তি হয়। কলকাতা পুলিশ সে মোতাবেক তৎপরতার সঙ্গে এগোচ্ছিল, কিন্তু প্রোপাগান্ডা চালানো হচ্ছে কলকাতা পুলিশ বলেছে একজনই অভিযুক্ত। 12 তারিখ সেই কলেজের বর্তমানে প্রাক্তন প্রিন্সিপাল ইস্তফা দেয়। 13 তারিখই কিন্তু এই কেস কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় সিবিআইয়ের হাতে হস্তান্তর করার। কিন্তু প্রোপাগান্ডার ভিড়ে আন্দোলন ব্যাহত হচ্ছে, যেখানে যে আরজিকর হাসপাতালের ভিতরে ডাক্তারি পড়ুয়া যারা আন্দোলনরত অবস্থায় আছে, উনি এসে পর্যন্ত বলেছে যে প্রোপাগান্ডা, ফেক নিউজের চক্করে আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে। से कोई अफवाह फैलने की कोई आइडिया नहीं था। ये जो फैल रहा है, हम लोगों का जो आंदोलन का उद्देश्य है वो सफल नहीं होगा इससे। तो हम लोग का इससे आंदोलन का जो प्रोग्रेस है वो हैम्पर हो रहा है। तो अभी भी 7 दिन हो चुका है इस घटना के, अभी भी कोई दोषी साब्यस्त नहीं हुआ है, कोई दोषी को गिरफ्तार भी नहीं किया हुआ है। अभी हम लोग का जल्दी जस्टिस चाहिए। ফেক নিউজ ছড়ানো হচ্ছে। তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে এই কাণ্ডের সঙ্গে জড়িত এবং পলাতক, যেখানে এই শুভদীপ মাহাতো, যার ছবি লাগিয়ে এই প্রচার চালানো হয়েছিল, যদিও কলকাতা পুলিশের হস্তক্ষেপে, কলকাতা পুলিশের চাপে পরবর্তী সময় এই টুইটগুলো তুলে নিতে বাধ্য হয়েছিল যারা টুইট করেছিল। সেই শুভদীপ মাহাতোর বাবা স্বয়ং সামনে আসে এবং বয়ান জারি করে যে আমার ছেলে কখনোই কোনো রকমভাবে এই কাণ্ডের সঙ্গে জড়িত নয়। এবং কি করা হচ্ছে? প্রোপাগান্ডা, ফেক নিউজ কি করছে যে 2 মাহাতোকে এক করে দেখছে, তৃণমূল বিধায়কের সঙ্গে জড়িত দিয়েছে, যেখানে সৌমেন মহাপাত্র তার স্ত্রীকে নিয়ে স্বয়ং প্রেস মিট করে এবং প্রেসের সামনে উনি দুঃখ প্রকাশ করে বলে যে এই কাণ্ডের সঙ্গে আমার ছেলেকে অসৎ চক্রান্তের দ্বারা জড়িয়ে ফেলানো হচ্ছে, যেখানে আমার ছেলে অধুনা পাঁশকুড়া 1-এ বিএমএস পদে বর্তমানে চাকরিরত। এভাবে জনরোষের মুখে পড়তে পারে আমার ফ্যামিলি, ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সেই শুভদীপ মাহাতো, যার ছবি সাটিয়ে অপপ্রচার করানো হয়েছিল, সেই শুভদীপ মাহাতোর বাবা কি বলছে শুনুন। আমি প্রবীর সিংহ মহাপাত্র, আমার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার অন্তর্গত। আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আমার ছেলে শুভদীপ সিংহ মহাপাত্র বর্তমানে সে আরজিকর মেডিকেল কলেজে এমবিবিএস এর ইন্টার্নশিপ করছে। আরজিকর মেডিকেল কলেজের যে নিন্দনীয় নারকীয় ঘটনা ঘটেছে তাতে আমার পুত্র শ্রী শুভদীপ সিংহ মহাপাত্রের নামে অভিযুক্ত হিসাবে সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ ছড়াচ্ছে যে সে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র মহাশয়ের ছেলে, এটি সম্পূর্ণ মিথ্যা। আমি বা আমার পরিবারে কেউ তাকে চিনি না বা তার সাথে কোনো সম্পর্ক নেই। এই ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন। আমি এই ব্যাপারে টালা থানায় এর বিরুদ্ধে, এই অপপ্রচারের বিরুদ্ধে এফআইআর করেছি, যার কেস নাম্বার 55 ডেটেড 13/8/2024। তৎসঙ্গে আরও একটি যেটা মারাত্মক অভিযোগ করা হয়েছিল সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। এরকম ফেক নিউজ ছড়ানো হয়েছিল যে যেখানে অপকর্ম হচ্ছিল সেই জায়গায় নাকি ভেঙে ফেলা হচ্ছিল তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সামনে আসে, কি বলেছে আমি আগে শোনাবো। The media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated that some Mahapatro being connected with some political Mahapatro. He's an intern whose parents, we verified this. He comes from a very small place. His father is a primary school teacher. Doesn't have any kind of a background, political background. People are spreading these kind of rumors. And some of them, he says, are his friends, these doctors. It's pathetic. এক প্রকার চ্যালেঞ্জ করছে উনি যেভাবে প্রেস মিটের সামনে আসছে যে যদি ওনার টিম যদি কোনো রকম তথ্য প্রমাণের অভিযোগে অভিযুক্ত হয় তাহলে অবশ্যই আইপিসি সেকশন দ্বারা পুলিশের বিরুদ্ধেও অ্যাকশন হবে, পুলিশের বিরুদ্ধে কেস হবে। ওনার এই প্রেস মিট, ওনার এই স্বাবলম্বী অ্যাকশন মুড থেকে কিন্তু কোথাও না কোথাও কলকাতা পুলিশের এই বয়ানকে ভরসা করা যেতে পারে। কিন্তু একটা এই আন্দোলনকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ডিওএফআই থেকে সিপিআইএম থেকে শুরু করে বিজেপি কিন্তু বিভিন্নভাবে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, এই অপকর্মের, এই ধর্ষণের প্রতিবাদ করছে, এই খুনের প্রতিবাদ করছে, এমনকি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে। অবশ্যই করা উচিত, আমি সমর্থন করি। পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই ব্যর্থ নাগরিকের সুরক্ষার জন্য। একজন স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই ব্যর্থ। হাসপাতালের ভিতর এরকম একজন 31 বছরের লেডি ডাক্তারকে এভাবে অসময়ে অকালে চলে যেতে হচ্ছে তার পরিবারের কোলছে ত্যাগ করে। তার মা বাবার কতটা ব্যথা, কতটা বেদনা, কতটা উনি বর্তমানে ওই পরিবার কষ্টে আছে। এর জন্য অবশ্যই দায়ী প্রশাসন, এর জন্য অবশ্যই দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী। 14ই আগস্ট সারা দেশ, স্বাধীনতার সেই রাত, সারা দেশ প্রতিবাদ করি আমরা, কিন্তু কয়েকজন দুষ্কৃতী যারা গিয়ে মেডিকেল কলেজের ভিতরে আক্রমণ করে, ডাক্তারি পড়ুয়া যারা আন্দোলনরত ছিল তাদেরকে আক্রমণ করে, মেডিকেল কলেজকে আক্রমণ করে, বহু সরকারি সম্পত্তি নষ্ট করে। তাহলে এই যে চক্রান্ত, এটা একটা আন্দোলনকে ব্যাহত করতে পারে না? কিন্তু একটা ঘটনা যখন ঘটে যায় তার পরবর্তী সময়ে একজন প্রশাসনিক প্রধান হিসেবে যতটুকু করার আমার মনে হয় মুখ্যমন্ত্রী ততটুকু করছে এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতেই করছে। কারণ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এখানে দায়ের হয় না, কারণ কলকাতা পুলিশ স্বয়ং এসে বলেছে যে জায়গায় এই কাণ্ড করেছে বা এই কাণ্ড হয়েছে, এই অপকর্ম হয়েছে, সেই জায়গাটিকে পুরোপুরিভাবে শেষ করা হয়েছে। তাহলে এই সমস্ত প্রোপাগান্ডা চালানো হচ্ছে কেন? আর এখন যেহেতু কেস, পুরো কেস সিবিআইয়ের অধীনে, যেখানে আমরা জানি যে সিবিআইয়ের বহু কেস কিন্তু এর আগে পেন্ডিং রয়েছে, তারপরেও সিবিআইয়ের হাতে কেস দেওয়া হয়েছে, তাহলে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাচ্ছি কেন? মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সাহসী পদক্ষেপ নিয়েছে, উনি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছে, তারপরেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে উনি কার কাছে দাবি জানাচ্ছেন? অবশ্যই যুক্তি আছে ওনার এই প্রতিবাদের। উনি স্বাস্থ্যমন্ত্রী হতে পারে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, উনি মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু কেস যেহেতু এখন সিবিআইয়ের অধীন, সিবিআই রাজ্যের নিয়ন্ত্রণাধীন চলে না,
সিবিআই চলে কেন্দ্র সরকারের একটি সংস্থা সিবিআই। উনি সিবিআইয়ের কাছে দ্রুত তদন্ত সমাপ্তের দাবি করতেই পারে এবং নিরপেক্ষ তদন্তের দাবি করতেই পারে। এমনকি যে কোনো অন্যায়ের শাস্তি প্রদান করার অধিকারী হয় আদালত। উনি আদালতের কাছে দোষীর উপযুক্ত শাস্তি দাবি করতেই পারে। তাই উনি যে প্রতিবাদ করছে এটা একটা সাহসী পদক্ষেপ করছে। আমি তার মাঝখানে বলবো বন্ধুরা, বিহারের মুজাফফরপুরে একটি বিভৎস কাণ্ড। আমি যদিও কোনোটার সঙ্গে কোনোটা তুলনা করতে পারি না, কিন্তু রেপ তো রেপই হয়, অপকর্ম তো অপকর্মই হয়, অন্যায় তো অন্যায়ই হয়। মুজাফফরপুর নগরে বা মুজাফফরপুরে একটি 14 বছরের ছাত্রী, তার বাড়ি থেকে রাত দুপুরে কয়েকজন আতঙ্কি আসে, তার বাবা মার সামনে থেকে তুলে নিয়ে চলে যায়। তার বাবা মাকে বলে, তোমার মেয়েকে আজকে নিয়ে যাচ্ছি, রেপ করব, ধর্ষণ করব। এবং পরের দিন চাষের জমিতে সেই অর্ধনগ্ন রক্তাক্ত মৃত শরীর খুঁজে পাওয়া যায়, যেখানে ছড়িয়ে ছিটেছিল মাংসের টুকরো, যেখানে তার প্রাইভেট পার্ট কেটে ফেলা হয়। তার শরীরে প্রায় 50টারও বেশি চাকুর দাগ পাওয়া হয়। কিন্তু সেই পরিবার ছিল সেখানকার পিছিয়ে পড়া দলিত পরিবার। তার জন্য অপরাধীকে যেখানে মা বাবা আইডেন্টিফাই করতে পেরেছিল, সেখানেও জড়িত সঞ্জয় রায় যাদব বলে একজন অপরাধীকে ধরা সম্ভব হয় না। সেখানকার মুখ্যমন্ত্রী এরকম সাহসী পদক্ষেপ নিতে পারে না, সামনে এসে বয়ান জারি করতে পারে না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি বলেছে আমি শোনাবো। Hello, this is Mahua Moitra. I'm here to put a few facts on record and to bust a few myths and some fake propaganda that is being sent around on social media regarding the horrific rape and murder on 9th of August in RG Kar Hospital. Number one, there is a figure of 150 grams of bodily fluids being floated around by responsible media. The first thing to remember is that the autopsy, the post-mortem, was carried out in the presence of a judicial magistrate, in the presence of 3 doctors as witnesses, and in the presence of the family. The entire procedure was videographed. It was not possible to tamper with anything. In any autopsy or post-mortem, the weight and situation of each particular organ is commented upon, like the liver, the heart. Similarly, in this case, the inner and outer genitalia was the comment on that, the total weight of the inner and outer genitalia was something close to 150 grams. Number one, bodily fluids are measured in milliliters, not in grams. This was the total weight of the internal viscera of the reproductive organs. It has nothing to do with any amount of bodily fluids found. It is very unfair and irresponsible on the part of media houses, especially responsible ones like the print, to keep propagating this false information. Number two, that the place of occurrence, the crime scene, was tampered with and there was some kind of construction going on there. Please understand the facts surrounding this. The crime scene, the PO, the place of occurrence, was sealed off by the police immediately after the crime came to light. It is now only within the Calcutta Police and CBI are the only people who can access that. It is secured. After the incident happened, the health secretary came to the spot and met with doctors and students. The students said that they needed a rest area and they needed toilets to be constructed immediately. The superintendent engineer was asked without delay on behalf of the students to go and construct this. This is why the work started there to construct the toilets and the rest area in keeping with the students' demands at a place of their choosing. This is not the place of occurrence or the PO or the crime scene, which was completely separate. Number three, that there was somehow an inquiry committee set up to investigate the mental health or the psychiatric condition of the victim. This is complete and utter rubbish. After the 9th of August, when the FIR was filed and the police took over the investigation, an internal administrative committee board was set up as is normal standard operating procedure in any situation like this, to see if there were any lapses on the part of the hospital. This 5-member inquiry committee, headed by, had a chairperson who was the head of department, who was the dean of student affairs, and the convener was the head of the Department of Anatomy. 3 other members was the head of the Department of Medicine, another HOD of Anatomy, and the head of the Department of Psychiatry. This was only to look into administrative lapses and to see an internal inquiry as a standard operating procedure. This was no inquiry to go into the psychiatric state of the student. Please understand. These are 3 important things one needs to keep in mind. Thank you very much. এই ধরনের অপকর্ম থেকে সমাজকে বাঁচাতে আমাদের যে করা উচিত, আমাদের যেভাবে একজোট হয়ে
ঐক্যবদ্ধ প্রতিবাদ করা উচিত, সেটা না হয়ে রাজনৈতিক মঞ্চের মাধ্যমে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমি উদাহরণ হিসাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে, গুজরাটে বিলকিস বানু যে পরিবারটিকে ধ্বংস করা হয়েছিল, ছিঁড়ে খাওয়া হয়েছিল, সেই বিলকিস বানুর ধর্ষণে যারা অভিযুক্ত, যারা দোষী প্রমাণিত, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং লাড্ডু বিতরণ করা হচ্ছে, তাদেরকে ফুলের মালা পরে বরণ করা হচ্ছে, উল্লাস করা হচ্ছে। কুলদীপ সাঙ্গার মনে আছে আপনাদের? রাম রহিমের কথা মনে আছে? যে রাম রহিম একজন দোষী, খুনি, ধর্ষক, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, সেই রহিমকে বছরে 2-3 করে পেরোল দেওয়া হচ্ছে, ভোটের কাজে প্রয়োগ করা হচ্ছে। আমরা সাক্ষী থেকেছি, লোকসভা ভোটের পূর্বে রাম রহিম পেরোল পায়, আবার হরিয়ানা বিধানসভা ভোট রয়েছে, উনি আবার পেরোলে বেরোয়। উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দিল্লির রাজপথে অলিম্পিক অ্যাথলিট বিনেশ ফগাট ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আরোপ লাগায়, কিন্তু সেই ব্রিজভূষণ সিংয়ের ছেলেকে বিজেপি টিকিট দেয়। ধর্ষণ এবং খুনের মামলায় জড়িতদের বিজেপি সামনের সারিতে বসতে দেয়। তাহলে এই ধরনের অপকর্মকে আমরা কিভাবে রুখবো, কিভাবে সমাজকে বাঁচাবো এই ধরনের জিনিস থেকে? প্রশ্ন কিন্তু থাকবেই বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এটুকু।